হ্যালো, ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা বেসিক অ্যালজেব্রিক অপারেশন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো আমরা এখানে অ্যালজেব্রা কনসেপ্টগুলো একদম পুরো গ্রাসরুট থেকে শেখার চেষ্টা করব যে কিভাবে আমাদের যে অ্যালজেব্রিক টার্মসগুলো কি হয়, কনস্ট্যান্ট টার্মস কি হয়, তাদের মধ্যে যে ম্যাথমেটিক্যাল অপারেশন হয় সেগুলো কিভাবে প্রসিড হয়, সেগুলো সব আমরা স্টেপ ওয়াইজ শিখব। তারপরে আমরা বিভিন্ন অ্যালজেব্রিক আইডেন্টিটিস যেগুলো আছে, স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস, সেগুলো ইউজ করে কিভাবে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন কোয়েশ্চেন সলভ করব অ্যালজেব্রা, সেগুলো আমরা দেখব। তো যারা ক্লাস 6 to 8 স্টুডেন্ট আছো তাদের জন্য তো এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এই কনসেপ্টটা শিখতেই হবে। বাট যারা 9-10 এ পড়ছো, যাদের মনে হচ্ছে না যে অ্যালজেব্রিক অপারেশনসগুলোর কিছু টার্ম বা কনসেপ্ট কনফিউজিং লাগছে, তারাও কিন্তু এই ভিডিওটা থেকে তোমরা রিভাইজ করে নিতে পারো, এবং দরকার হলে তোমরা সেটা এই ভিডিওটা দেখতে দেখতে সেখান থেকে ইম্পর্টেন্ট নোটস তোমরা কপিতে করে নিতে পারো। ঠিক আছে? কারণ এটা পরবর্তীকালে তোমাদের রিভিশন করতে বা অন্যান্য বই থেকে আরো বিভিন্ন রকমের প্রবলেম সলভ করতে কিন্তু অনেক হেল্প করবে। তাহলে প্রথমে এবার আমরা শুরু করছি ফাউন্ডেশন অফ অ্যালজেব্রা দিয়ে। তার মানে এখানে এবার আমাদের অ্যালজেব্রার সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশন হবে। তো অ্যালজেব্রা করতে আমাদের এই দুটো টার্ম খুব ভালোভাবে চিনতে হবে, দ্যাট ইজ কনস্ট্যান্টস অ্যান্ড ভ্যারিয়েবলস। কনস্ট্যান্ট টার্মস কোনগুলোকে বলছে না, দ্য ভ্যালুজ দ্যাট নেভার চেঞ্জ অ্যান্ড দে আর ফিক্সড ইন নাম্বারস। মানে যে সমস্ত টার্মসগুলোর ভ্যালু ফিক্সড, যেমন আমরা ছোটবেলা থেকে যে ম্যাথস অপারেশন করে এসেছি বিভিন্ন নাম্বার নিয়ে, যেমন 5, 2, 10, ঠিক আছে? এই সমস্ত যত ন্যাচারাল নাম্বারস আছে, এদের ভ্যালুটা কি? এদের ভ্যালুটা কিন্তু ফিক্সড। মানে 5 বলতে আমি 5টায় বোঝাবো। আমি যদি বলি 5টা 5 ফিঙ্গার্স, তার মানে 5টা আঙুলকে দেখাবো। আমি যদি বলি 2 ফিঙ্গার্স, তাহলে আমি দুটো আঙুলকে দেখাবো। তার মানে আমি জানি যে 5 বলতে কতগুলো বোঝাচ্ছে, 2 বলতে কতগুলো বোঝাচ্ছে, তার একটা প্রপার ফিক্সড ভ্যালু আছে। এছাড়াও কিছু স্পেশাল নাম্বারও আছে জিওমেট্রিতে, যেগুলো আমরা পেয়েছি, যেমন পাই। ঠিক আছে? এদের কিছু ফিক্সড ভ্যালু আছে। তারপর নেগেটিভ ইন্টিজার্স যেমন -10, -2, ঠিক আছে? তারপর 0, এগুলো হচ্ছে কি ফিক্সড ভ্যালু এরা ক্যারি করছে। তাই এদেরকে আমরা কি বলবো? এদেরকে বলবো আমরা কনস্ট্যান্টস। এবার এই যে অ্যালজেব্রা পড়তে গেলে এবার আমাদেরকে যে আরেকটা নতুন টার্ম জানতে হবে, সেটা হচ্ছে কি না, ভ্যারিয়েবলস। তো এই ভ্যারিয়েবলস কাদেরকে বলছে? না, এরা হচ্ছে প্লেস হোল্ডার্স ফর ভ্যালুজ উই ডোন্ট নো ইয়েট। তার মানে আমাদেরকে যখন আমরা অ্যালজেব্রা পড়ছি, সেখানে কিন্তু আমাদের এমন কিছু ভ্যালু থাকবে যেগুলো হচ্ছে আননোন। এবার এই আননোন ভ্যালুগুলো নিয়ে ডিল করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি জানতে হবে ভ্যারিয়েবলস গুলোর ব্যাপারে। তার মানে যখনই আমরা ভ্যারিয়েবলস এর সঙ্গে পরিচয় হচ্ছে, তখনই অ্যাকচুয়ালি আমাদের অ্যালজেব্রার সঙ্গে ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে। তো এই যে ভ্যারিয়েবলস, এদেরকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? এদেরকে আমরা লেটার্স দিয়ে রিপ্রেজেন্ট করি। দ্যাট মিনস এক্স, ওয়াই, এ, বি, এরকম এম, এন বা পি, কিউ, এই সমস্ত বিভিন্ন লেটার্স দিয়ে আমরা এই ভ্যারিয়েবলস গুলোকে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, তো এই ভ্যারিয়েবলস গুলোর ডাজন্ট হ্যাভ এনি ফিক্সড ভ্যালু। কি বোঝাতে চাইছি? না, এদের কোনো ফিক্সড ভ্যালু নেই। মানে আমি যদি এখানে এক্স লিখি, কোনো একটা নাম্বার, তো এক্স এর ভ্যালু অনেক কিছু হতে পারে। এই এক্স এর ভ্যালু হতে পারে এটা 3 বোঝাচ্ছে, হতে পারে এক্স এর ভ্যালু হয়তো বোঝাচ্ছে এটা -10, ঠিক আছে? বাট আমি জানি না যে এক্স এর অ্যাকচুয়াল ভ্যালুটা কি। ঠিক আছে? মানে এর কোনো ফিক্সড ভ্যালু নেই, নো ফিক্সড ভ্যালু। তার জন্য এদেরকে বলা হচ্ছে কি? এদেরকে বলা হচ্ছে ভ্যারিয়েবলস। তো এবার আমরা দেখব যে একটা অ্যালজেব্রিক টার্ম, অ্যালজেব্রিক টার্মের মধ্যে কি কি হতে পারে। একটা অ্যালজেব্রিক টার্ম বলতে কি বলছে না, সিঙ্গেল পিস অফ অ্যান এক্সপ্রেশন ইজ কল্ড এ টার্ম। ঠিক আছে? মানে এই যে একটু আগে আমি লিখলাম কি, বললাম যে একটা এক্স, ঠিক আছে, এটা একটা অ্যালজেব্রিক টার্ম, এটা একটা ভ্যারিয়েবল। ঠিক আছে? ভ্যারিয়েবলটা একটা অ্যালজেব্রিক টার্মকে রিপ্রেজেন্ট করছে। এখন এরকম না হয়ে আরো অনেক রকম হতে পারে। দ্যাট ইজ, হতে পারে যে এটা 3m। ঠিক আছে? এখানে কি হচ্ছে, এটাও একটা অ্যালজেব্রিক টার্ম। কেন? কারণ একটা সিঙ্গেল এক্সপ্রেশন। এটা এটা যেমন একটা সিঙ্গেল এক্সপ্রেশন ছিল, ঠিক তেমনি এটাও একটা সিঙ্গেল এক্সপ্রেশন। তাই এগুলোকে আমরা বলবো অ্যালজেব্রিক টার্ম। তো এই অ্যালজেব্রিক টার্মের যদি আমরা অ্যানাটমিটা দেখি, মানে অ্যালজেব্রিক টার্মের মধ্যে কি কি থাকছে কম্পোনেন্টস, সেটা এবার আমাদেরকে ভালো করে দেখতে হবে। তো এর মধ্যে থাকছে কি, কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট বলতে কি বলছে না, দ্য নিউমেরিক্যাল মাল্টিপ্লায়ার ইন দ্য ফ্রন্ট অফ দ্য ভ্যারিয়েবল। তার মানে ভ্যারিয়েবলের সামনে এই যে এখানটায় যেমন এই অ্যালজেব্রিক টার্মটাতে কোনো কোএফিশিয়েন্ট নেই, পুরোপুরি নেই সেটা বলবো না। তার কারণ হচ্ছে এখানে আমি রাখতে পারি 1 আছে, 1 ইন্টু এক্স। 1 ইন্টু এক্স মানে কি হবে? এক্স হবে। কেন বলছি? কারণ যেমন আমরা বলি না 2 ইন্টু 1, এর টেবিলে আমরা 2ই পাচ্ছি। বাট 10 ইন্টু 1, সেখানে কি পাই? 10 পাচ্ছি। ঠিক তেমনি 1 ইন্টু এক্স করলে আমরা কি পাবো? এক্স পাবো।
তার জন্য এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে এখানে কোএফিসিয়েন্ট মানে ভ্যারিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট ভ্যালু লেগে আছে সেটা বলবো কোএফিসিয়েন্ট, সোজা কথায়। ঠিক আছে, তাহলে এই যে 3m এই নাম্বারটাই কোএফিসিয়েন্ট কে, এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 3, দ্যাট ইজ নাম্বার ভ্যালুটা। ঠিক আছে, দ্যাট ইজ নিউমেরিক্যাল মাল্টিপ্লায়ার, যেটা এই যে এখানে 3 হচ্ছে কি 3m এর মধ্যে m এর সাথে নিউমেরিক্যাল মাল্টিপ্লায়ার 3 লেগে আছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট। এখানে x মানে কিছু নেই, মানে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, দ্যাট মিন্স এখানে 1টা হচ্ছে কি একটা নিউমেরিক্যাল মাল্টিপ্লায়ার, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট। আর ভ্যারিয়েবল পার্ট আছে, তাই তো, একটা অ্যালজেব্রিক টার্মের মধ্যে একটা কোএফিসিয়েন্ট পার্ট হলো আমরা দেখলাম, আর একটা হচ্ছে কি এই যে ভ্যারিয়েবল পার্ট আছে, দ্য লেটার রিপ্রেজেন্টিং অ্যান আননোন নাম্বার, তাই তো। তার মানে এই যে এখানে 4x এর মধ্যে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল পার্ট, তার মানে 3m এর মধ্যে এমটা হচ্ছে একটা ভ্যারিয়েবল পার্ট, বা 1x বা x এর মধ্যে এই এক্সটাই হচ্ছে একটা ভ্যারিয়েবল পার্ট, রাইট। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এক্সপোনেন্ট। এখন আমরা তাহলে পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্টের কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার করে নেবো, যাতে আমরা ফার্দার অ্যালজেব্রিক যে অপারেশন সেটাকে আরো বেটার করতে পারি। তো প্রথমে আমরা দেখবো যে এক্সপোনেন্টস কাদেরকে বলছে। না, এক্সপোনেন্ট মানে কি, না, an exponent tells us how many times a number, the base, is multiplied by itself. It is a more convenient way to write repeated multiplication. তার মানে একটা এক্সপোনেন্ট অ্যাকচুয়ালি কি বোঝায়, না, কোনো একটা পার্টিকুলার নাম্বার, যে নাম্বারটাকে আমরা বেস বলবো এখানে কনসিডার করব, সেটা কতবার মাল্টিপ্লাইড হয়েছে সেইটা আমরা এক্সপোনেন্ট থেকে বুঝতে পারি। যেমন এখানে এখানে এর পাওয়ার কি দেওয়া আছে, এর পাওয়ার দেওয়া আছে n, ঠিক আছে। এর মানে কি এটা n টাইমস মাল্টিপ্লাই করা হয়েছে। এখন আমি জানি না nটা কি, কারণ এটা আমরা ভ্যারিয়েবল হিসেবে নিয়েছি। সাপোজ আমি ধরে নিচ্ছি যে এর ভ্যালুটা হচ্ছে 4, n এর ভ্যালু 4 আমি কনসিডার করছি, তাহলে কত হবে, a টু দি পাওয়ার 4 হবে। এখন a টু দি পাওয়ার 4 এটাকে বলা হচ্ছে a এর পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপোনেন্ট। তার মানে এটা কি বোঝা যাচ্ছে, না, এই যে a দ্যাট ইজ এ বেস নাম্বারটা কত টাইমস মাল্টিপ্লাই করা হয়েছে, 4 টাইমস মাল্টিপ্লাই করা হয়েছে। তার মানে এখানটাতে আমরা বেস আর এক্সপোনেন্ট থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বেস নাম্বারটাকে কত টাইমস মাল্টিপ্লাই করা হয়েছে সেটা আমাদের এক্সপোনেন্ট কিন্তু বুঝতে হেল্প করছে। আর একটা এক্সাম্পল দেখে নেবো। সাপোজ ধরে নিচ্ছি যে এখানে আমাদের আছে 5, ঠিক আছে। 5 এর ক্ষেত্রে আমি এক্সপোনেন্ট চাপালাম 3, ঠিক আছে। তার মানে এখানে কি হচ্ছে, না, সোজা কথায় 5 যেটা বললাম সেটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের বেস। আর এইখানটাতে এর মাথায় যেটা চাপিয়েছি 3, সেটা হচ্ছে আমাদের কি, এক্সপোনেন্ট। তো এটা এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে, না, 5 এর পাওয়ার 3, দ্যাট মিন্স 5কে আমি এখানে কত টাইমস মাল্টিপ্লাই করেছি, 3 টাইমস। এবার যদি এটা আমি ক্যালকুলেশন করি তাহলে এই 5 পাওয়ার 3 এর একটা আমি নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাব, তাই তো। দ্যাট ইজ 5 ইন্টু 5 মানে হচ্ছে কত, 25 হয়, এটা 25 হয়ে গেল। 25 ইন্টু 5 তার মানে কত হবে, এটা 125। দ্যাট মিন্স এই 5 পাওয়ার 3 এর যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা হচ্ছে 125। যেহেতু এইখানটাতে আমরা দ্যাট ইজ একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, ভ্যারিয়েবলের পাওয়ার রেখেছি, তার জন্য এটা এই ফর্মে আমরা রেখেছি, এর কোনো পার্টিকুলার ভ্যালু আমরা পাচ্ছি না। তাহলে এবার যদি আমরা এক্সপোনেন্টের অ্যানাটমিটাকে আরো ডিটেলসে দেখি তাহলে আমরা কি কি পাবো, এক্ষুনি বললাম ব্যাপারটাকে, বাট এখানে আরো স্পেসিফিক্যালি আমরা মেনশন করে দিচ্ছি যে একটা এক্সপোনেন্টের মধ্যে একটা বেস থাকছে, যেটা হচ্ছে আমরা আগে ধরেছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের একটা বেস, ঠিক আছে। দ্য নাম্বার দ্যাট ইজ বিং মাল্টিপ্লাইড, যে নাম্বারটা মাল্টিপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে বেস। দ্য এক্সপোনেন্ট সেটা হচ্ছে কি এন, এটা এন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, দ্যাট ইজ এই যে 2টা, এটা হচ্ছে এক্সপোনেন্ট, এটা হচ্ছে আমাদের বেস, এই নাম্বারটা, ঠিক আছে। আর হচ্ছে কি দ্য পাওয়ার, দ্য এন্টায়ার এক্সপ্রেশন অর দ্য রেজাল্ট অফ দ্য ক্যালকুলেশন, ঠিক আছে। এই পুরো এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে কি পাওয়ার, ঠিক আছে। তার মানে আমাদের এই তিনটে জিনিসেরই টার্মগুলোর অ্যাকচুয়াল কনসেপ্টটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমি যদি বলি যে 5 এক্সপোনেন্ট 2, তার মানে এটা কি বোঝাবে, না, 5 এর এক্সপোনেন্ট 2 মানে হচ্ছে 5 আছে, 5 এর মাথায় হচ্ছে 2 চাপবে, ঠিক আছে। আর এটার মানে কি বোঝাবে, এটার মানে বোঝাবে যে 5টা 2 টাইমস এভাবে মাল্টিপ্লাই হয়ে আছে, দ্যাট মিনস এই পুরোটা হচ্ছে কি পাওয়ার, ঠিক আছে। তার মানে 5 ইন্টু 5 মানে 5 এর পাওয়ার হচ্ছে কত, 2 চেপে আছে। এবার আমি চাইলে এটার ভ্যালুটা বার করতে পারবো, 5 ইন্টু 5 দ্যাট ইজ 25। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট,
আর এই পুরোটা হচ্ছে আমাদের পাওয়ার। এবার এই এক্সপোনেন্টটাকে আমরা যদি ভিজুয়ালি বুঝতে চাই বা জিওমেট্রিতে অ্যাপ্লিকেশনটা কি সেটা যদি আমি দেখি, তাহলে এটা বুঝতে পারছি যে এখানে এরিয়া, ভলিউম এই সমস্ত কিছু ক্যালকুলেশনে কিন্তু আমাদের এই এক্সপোনেন্টের কনসেপ্টে ইউজ করা হয়। যেখানে মোট পপুলার দুটো টার্ম আছে, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে কিউব। এই স্কোয়ার মানে হচ্ছে যখন এক্সপোনেন্টের ভ্যালুটা হয় কত, 2। ঠিক আছে, স্কোয়ার মানে হচ্ছে এক্সপোনেন্টের ভ্যালুটা হবে 2। আর কিউব কখন হয়? কিউব তখনই হয় যখন এক্সপোনেন্টের ভ্যালুটা হবে 3। ঠিক আছে, তার মানে কোনো একটা নাম্বার আছে পার্টিকুলার, সাপোজ এক্স আছে, এর যদি এক্সপোনেন্ট 2 হয় তাহলে এটাকে আমরা বলবো কি, স্কোয়ার। ঠিক আছে, আবার কোনো একটা পার্টিকুলার নাম্বার আছে, সাপোজ এম, ঠিক আছে, এর এক্সপোনেন্টটা যদি 3 হয় তখন আমরা এটাকে বলবো কি, কিউব। তো পাওয়ার আর এক্সপোনেন্টের ব্যাপারে বাকি ডিটেলসটা আমরা ডেডিকেটেডলি পাওয়ার আর এক্সপোনেন্টের যে একটা আলাদা ভিডিও থাকবে, ক্র্যাশ কোর্স থাকবে, সেখানে ডিসকাস করব। এখানে আমরা মেনলি বেসিক কনসেপ্ট আমরা নিয়ে নিচ্ছি যাতে আমরা বাকি অ্যালজেব্রিক অপারেশনগুলো সঠিকভাবে করতে পারি, রাইট? এবার এক্সপোনেন্টে কিছু কোর ল আছে, বেসিক ল, সেগুলো কি, সেগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে যাতে আমরা অ্যালজেব্রিক অপারেশনগুলো করতে পারি। প্রোডাক্ট ল, টু মাল্টিপ্লাই পাওয়ার্স উইথ দ্য সেম বেস অ্যাড এক্সপোনেন্টস। না, প্রোডাক্ট ল হচ্ছে যদি সেম বেসের দুটো নাম্বার থাকছে, ঠিক আছে, বাট ওদের এক্সপোনেন্টসগুলো ডিফারেন্ট। সাপোজ একটা বেস আছে এ আর এর এক্সপোনেন্ট হচ্ছে এন, ঠিক আছে, আর একটা আছে এ, এর এক্সপোনেন্ট হচ্ছে এম। ঠিক আছে, এদের যদি মাল্টিপ্লাই করা হয়, তো যেহেতু আমরা প্রোডাক্ট লটা পড়ছি প্রথমে, তাই এটা আমরা দেখছি যে প্রোডাক্ট ল কি বলছে না, এদের যদি মাল্টিপ্লাই করা হয়, তার মানে বেসগুলোকে আমি মাল্টিপ্লাই করছি, তো বুঝতেই পারছি এখানে বেস আছে সেম, আর এখানটায় দুটো ডিফারেন্ট এক্সপোনেন্ট আছে, একটা এক্সপোনেন্ট এম, একটা এক্সপোনেন্ট এন। সেক্ষেত্রে কি হবে, অ্যাড দ্য এক্সপোনেন্টস, মানে মাল্টিপ্লাইটা করতে গেলে আমাকে এক্সপোনেন্টস গুলোকে অ্যাড করে দিতে হবে। তাহলে আমি এখানে লিখবো কি এ, আর এখানে যে এক্সপোনেন্টস গুলো ছিল দ্যাট ইজ এম আর এন, এদের অ্যাডিশন ফর্মে এরকম হয়ে যাবে। এটা হবে কি আমাদের অ্যান্সার হবে এটার। এবার এটা কেন হচ্ছে, এটা হচ্ছে আমরা যদি কোনো কনস্ট্যান্ট টার্মগুলো নিয়ে দেখি তাহলে এটা আমরা বেটার বুঝতে পারবো। সাপোজ এখানে আছে 2 পাওয়ার 3 আর একটা আছে 2 পাওয়ার 4, এদেরকে আমি মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, তো 2 পাওয়ার 3 এটাকে যদি আমরা দেখি, তো 2 পাওয়ার 3টাকে আমরা কি পাচ্ছি না, 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, আর এদিকে আছে 2 পাওয়ার 4, এটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এবার এদের মধ্যে কি হয়ে আছে, মাল্টিপ্লাই হয়ে আছে, দ্যাট মিনস এই দুটো মাল্টিপ্লাই হয়ে আছে, 2 পাওয়ার 3 আর 2 পাওয়ার 4। তার মানে এরা সবাই মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে এখানটায় নাম্বার অফ 2 কত হচ্ছে, 1 2 3 4 5 6 7। তার মানে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে 2 পাওয়ার 7 একসাথে পুরোটাকে যদি লিখি আমি, রাইট? দ্যাট মিনস 2 পাওয়ার 3 আর 2 পাওয়ার 4, এটা এই দুটো মিলে হয়ে যাচ্ছে কত, 2 পাওয়ার 7। এবার এখানে আমি দেখতে পাচ্ছি কি, এদের এখানে বেসটা হচ্ছে সেম, এদের বেসটা সেম, তাহলে আমি এখানে লিখবো কি, সেম বেস, দ্যাট ইজ 2 লিখলাম। আর এদের যে এক্সপোনেন্ট আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। এবার অ্যাকর্ডিং টু দিস ল কি করব, এদেরকে অ্যাড করে দেবো 3 প্লাস 4। তাহলে এখানে 3 প্লাস 4 করলে আমি কি পাচ্ছি, 7 পাচ্ছি। তো দেখো আমরা এখান থেকে পুরো জিনিসটাকে ব্রেকডাউন করে যেভাবে আমরা 2 টু দি পাওয়ার 7 পেলাম, ঠিক সেইভাবেই আমরা প্রোডাক্ট ল অ্যাপ্লাই করলেও কিন্তু এখানে আমরা 2 টু দি পাওয়ার 7ই পাচ্ছি। দ্যাট মিনস এখান থেকে এটা প্রুফ হয়ে গেল যে এই লটা অ্যাকচুয়ালি, যে এটা একদম লজিক্যালি কারেক্ট। নেক্সট লটা কি বলছে, পাওয়ার অফ কোশেন্ট ল, টু ডিভাইড পাওয়ার্স উইথ দ্য সেম বেস সাবস্ট্রাক্ট দ্য এক্সপোনেন্টস। ঠিক আছে, তাহলে যদি পাওয়ারগুলোকে ডিভাইড করতে হয় আর যদি ওইগুলোর সেম বেস থাকে, তাহলে কি হবে, আমাদেরকে এক্সপোনেন্টস গুলোর মধ্যে সাবস্ট্রাকশন করতে হবে। দ্যাট ইজ এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এরকম হচ্ছে এ টু দি পাওয়ার এম, একটা হচ্ছে ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন, এরকম লিখতে পারি, বা আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। যদি এরকম থাকে, দ্যাট ইজ এখানে যদি এদের বেসটা সেম থাকে, এদের বেসটা সেম আছে বোথ কেসে, সেক্ষেত্রে কি হবে, এদের যে পাওয়ার আছে এই পাওয়ার দুটোর মধ্যে হবে কি, সাবস্ট্রাকশন। এই দুটো পাওয়ারের মধ্যে হবে কি, সাবস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো তখন, এ টু দি পাওয়ার লিখে দেবো এম মাইনাস এন, এইটা হবে আমাদের অ্যান্সার।
তাহলে এটাও একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। 2 পাওয়ার 4 বাই 2 পাওয়ার 2। ঠিক আছে, তাহলে কি করব এটাকে? 2 পাওয়ার 4 মানে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এদিকে 2 পাওয়ার 2 মানে 2 ইন্টু 2, কারেক্ট? তাহলে 2 দিয়ে 2 ডিভাইড হয়ে যাবে, 2 দিয়ে 2 ডিভাইড হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকছে এখানে? দুটো 2 পড়ে থাকছে, 2 ইন্টু 2, দ্যাট ইজ আমি বলতে পারি 2 পাওয়ার 2 থাকছে, কারেক্ট? দ্যাট ইজ 2 স্কোয়ার বলতে পারি এটাকে। আবার এখানে আমরা দেখছি কি বেসটা হয়ে আছে সেম বেস হয়ে আছে, তার মানে এখানে কি হবে? এই পাওয়ার দুটোর মধ্যে সাবট্রাকশন করে দেবো। আবার আমরা কি জানি? পাওয়ার দুটোর মধ্যে সাবট্রাকশন 4 মাইনাস 2 মানে 2 হবে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এখানটাই 2 এর পাওয়ার কত আসছে? 2ই আসছে। তার মানে আমি এই রুলটা অ্যাপ্লাই করেও যেটা পাচ্ছি, আর এর এক্সপোনেন্টস গুলোকে যদি আমরা এক্সপ্রেসিভ ওয়েতে লিখি, এক্সপ্যান্ডেড ফর্মে লিখি, সেখানেও আমরা ক্যালকুলেশন করে সেম ভ্যালু পাচ্ছি। তার মানে এটা ক্লিয়ার যে আমাদের কোশ্চেন্ট লটা প্রুভ হয়ে গেল এখানে। তাহলে আমরা এখানে প্রোডাক্ট রুল দেখলাম, তারপর কোশ্চেন্ট রুলটা দেখলাম, যে প্রোডাক্ট রুলে কি হচ্ছে না সেম বেসের বাট ডিফারেন্ট এক্সপোনেন্টের দুটো নাম্বারকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কি হচ্ছে? বেসটা সেম রেখে বাকি এক্সপোনেন্টগুলোর মধ্যে অ্যাডিশন হয়ে যাচ্ছে। কোশ্চেন্ট রুল আমরা কি দেখলাম না সেম বেসের দুটো নাম্বারে ডিফারেন্ট এক্সপোনেন্ট থাকলে তাদের মধ্যে ডিভিশন হলে কি হবে? এখানে এক্সপোনেন্টগুলোর মধ্যে সাবট্রাকশন হয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে পাওয়ার অফ পাওয়ার, এখানে কি বলছে না a টু দি পাওয়ার m আছে, তার উপরে আবার যদি বাইরে একটা পাওয়ার n থাকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে পাওয়ারগুলোর মধ্যে কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, দিয়ে এটা হয়ে যাচ্ছে কি a টু দি পাওয়ার m ইন্টু n। ঠিক আছে, তো এটা একটা আমরা সহজ এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। সেটা হচ্ছে যে সাপোজ 2 টু দি পাওয়ার 3 আছে আর বাইরে একটা 2 আছে, তাহলে এটার মানেটা কি হবে না 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 হয়ে যাবে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জিরো রুল। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং যে এখানে হচ্ছে যে কোনো বেস যাই থাকুক না কেন, বেস যাই থাকুক, যদি এর এক্সপোনেন্ট 0 হয় তাহলে এর ভ্যালু সব সময় অলওয়েজ 1 হবে। ঠিক আছে, অলওয়েজ 1 হবে এখানটায়। ঠিক আছে, তো এটা কি করে আসছে না সাপোজ আমরা বলছি যে এখানে a টু দি পাওয়ার 2 আছে, একে আমরা a টু দি পাওয়ার 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে কোশ্চেন্ট রুল অনুযায়ী কি হবে? এখানটায় সেম বেস আছে, আমরা দেখতে পাচ্ছি সেম বেস আছে, আবার ডিভিশন হয়ে আছে, তার মানে এখানে পাওয়ারগুলোর মধ্যে কি হবে? পাওয়ারগুলোর মধ্যে সাবট্রাকশন হয়ে যাবে, রাইট? তার মানে আমরা দেখতে পারি a টু দি পাওয়ার 2 মাইনাস 2 হলো, দ্যাট মিনস a টু দি পাওয়ার 0 হচ্ছে। বেশ, এবার আমরা যদি নর্মাল ডিভিশনের প্রসেসটা দেখি, তাহলে কি হবে? নর্মাল ডিভিশনের প্রসেসে আমরা কি দেখেছি না কোনো একটা নাম্বারকে যদি ওই সেম নাম্বারটা ডিভাইড করে, তাহলে কি হয়ে যায়? এই নাম্বারটা ইন্টু 1 করলে এই নাম্বারটা চলে আসে, তার মানে এই নাম্বারটা দিয়েই এই নাম্বারটাকে ডিভাইড করলে অ্যাকচুয়ালি এদের কোশ্চেন্টটা কত আসে? কোশ্চেন্টটা 1 চলে আসবে, এইটা ডিভাইড বাই এটা করলে, তাই না? আবার এদিকে আমরা এক্সপোনেন্টের ফর্মুলা থেকে কি পাচ্ছি? a টু দি পাওয়ার 0। এখন একই প্রবলেমের তো দুটো আলাদা আলাদা অ্যান্সার হবে না, তাহলে আমরা এখানে যেহেতু এক্সপোনেন্টের রুল অ্যাপ্লাই করেছি তাই এক্সপোনেন্ট ফর্মে অ্যান্সার পেয়েছি, আর এখানে নর্মাল ডিভিশন ফর্মে যেহেতু এরা সেম ভ্যারিয়েবল আছে তাই এদের মধ্যে নর্মাল ডিভিশন প্রসেসটা প্রসিড হচ্ছে, তাই এখানে নর্মাল ডিভিশন প্রসেসে আমরা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ভ্যালু পেলাম। তার মানে এই দুটো থেকে এবার আমি কম্পেয়ার করে কি বলতে পারি? এই দুটোকে এবার কম্পেয়ার করে আমি ইজিলি বলতে পারি যে a টু দি পাওয়ার 0টাই তার মানে 1 ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? a টু দি পাওয়ার 0 ভ্যালুটাই হচ্ছে 1। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি প্রুভ করতে পারছি যে ইয়েস a টু দি পাওয়ার 0 ইজ 1। এবার কোনো কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, এটা কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার নিই তার ক্ষেত্রে দেখবো। যেমন সাপোজ 4 টু দি পাওয়ার 3 কে যদি আমরা 4 টু দি পাওয়ার 3 দিয়েই ডিভাইড করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এখানে পাওয়ার দুটোতেই সেম আছে, ঠিক আছে, আবার এখানে এদের বেসটাও সেম আছে। ঠিক আছে, সেম বেস আছে, ডিভিশন ফর্মে আছে, তার মানে কি হবে? এদের পাওয়ারের মধ্যে সাবট্রাকশন হয়ে যাবে, দ্যাট ইজ 3 মাইনাস 3, দ্যাট ইজ কত হয়ে যাবে? এটা 4 টু দি পাওয়ার 0 হচ্ছে। এখানে আমরা নর্মাল যে ডিভিশন প্রসেস সেখানে কি জানি, কোনো একটা নাম্বারকে সেম নাম্বার যদি ডিভাইড করে তাহলে তার কোশ্চেন্টটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে এই 1 মানেই হচ্ছে 4 পাওয়ার 0, তাই না? তার মানে এখানে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে এর মানটা যাই হোক, 4 হোক, 99 হোক, ঠিক আছে, 999999 হোক বা 1000 হোক, 10,000 হোক, যতই হোক না কেন, যদি এর পাওয়ার 0 থাকে, এর পাওয়ার যদি 0 থাকে, তাহলে ইন এভরি কেস এর ভ্যালুটা হয়ে যাবে কত? 1।
তাহলে পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্টের আমরা সব কনসেপ্ট এখানে দেখে নিলাম। এবার তাহলে অ্যালজেব্রিক টার্মের মধ্যে এক্সপোনেন্টও থাকতে পারে, ঠিক আছে। তার কিছু এরকম অ্যালজেব্রিক টার্মের এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, যেমন এক্স স্কোয়ার, ঠিক আছে, এর মধ্যে এটা হচ্ছে এক্সপোনেন্ট, সেটা আমরা দেখলাম। এবার এই এক্সপোনেন্ট যুক্ত কোনো অ্যালজেব্রিক টার্ম, সেটারও কোএফিসিয়েন্ট থাকতে পারে, তাই তো, যেমন 3m², ঠিক আছে। তারপরে হচ্ছে 25y⁻7, যেখানে কি হচ্ছে না, এই 25টা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, এখানে হচ্ছে 3টা একটা কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আর এই যে এখানটায় হচ্ছে আমরা যেটা পেয়েছি m² বা y⁻7 বা x², এগুলো সব হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল টার্মের মধ্যে কনসিডার করা হচ্ছে, যেগুলো হচ্ছে এক্সপোনেন্ট ভ্যারিয়েবল টার্ম। আবার কোনো একটা টার্মে মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবলও থাকতে পারে, যেমন 5xy বা 7m²y, এরকম বিভিন্ন ফর্ম্যাটে থাকতে পারে, বা 8xm²y, রাইট। তাহলে এগুলো সবই হচ্ছে এক একটা বিভিন্ন টাইপের অ্যালজেব্রিক টার্মস। এবার হচ্ছে আমরা দেখবো অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। অ্যালজেব্রিক এক্সপ্রেশনস কোনগুলোকে বলছে না, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস হচ্ছে যে মোর দ্যান ওয়ান বা ওয়ান অর মোর দ্যান ওয়ান অ্যালজেব্রিক টার্মস যখন তাদের মধ্যে কিছু ম্যাথামেটিক্যাল অপারেশনের থ্রু কানেক্টেড থাকবে, সেগুলোকে আমরা বলছি অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, ঠিক আছে। তো এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনস অনেকগুলো টাইপের হতে পারে। একটা হচ্ছে কি মনোমিয়াল। মনোমিয়াল মানে এমন অ্যালজেব্রিক এক্সপ্রেশনস যেগুলোতে একটাই অ্যালজেব্রিক টার্ম থাকছে, যেমন 3x, 3xটা কি একটা মনোমিয়াল, ঠিক আছে। এছাড়া হতে পারে 4xy বা 9mb, এগুলো সবই হচ্ছে কি এক একটা মনোমিয়াল এক্সপ্রেশন, কারণ একটাই টার্ম একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে বোঝাচ্ছে। তারপর হতে পারে কি বাইনোমিয়াল এক্সপ্রেশনস, মানে যার মধ্যে দুটো অ্যালজেব্রিক টার্ম থাকবে, ঠিক আছে। বাইনোমিয়াল এক্সপ্রেশন যেমন এখানে দিয়েছে 2a+5, কেন, কারণ এখানে দুটো টার্ম আছে, এই একটা টার্ম, এই একটা টার্ম। সে এক একটা টার্ম এক এক রকম হতে পারে, কোনোটা কনস্ট্যান্ট হতে পারে, কোনোটা হচ্ছে ভ্যারিয়েবল উইথ কোএফিসিয়েন্টও থাকতে পারে, আবার দুটোই ভ্যারিয়েবল থাকতে পারে, ঠিক আছে। যেমন দুটোই ভ্যারিয়েবল এরকম হতে পারে, যেমন mx+y, এটা হচ্ছে কি একটা বাইনোমিয়াল, কেন, কারণ এরও দুটো টার্ম আছে, দুটো অ্যালজেব্রিক টার্মস আছে। এছাড়া হচ্ছে ট্রাইনোমিয়াল হয়, যেখানে তিনটে টার্ম থাকবে, x² + 3x - 1, এরকম আছে। পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে হচ্ছে কি বেসিক্যালি মোর দ্যান ওয়ান টার্ম থাকলে এগুলো সবই পলিনোমিয়ালের মধ্যেই পড়ছে, ঠিক আছে, এরা সবাই পলিনোমিয়াল। ট্রাইনোমিয়ালে বিভিন্ন রকম হতে পারে, সেটা পাওয়ারটা ম্যাক্সিমাম যে পাওয়ার সেটা 2ও হতে পারে, 3ও হতে পারে, অনেক রকম হতে পারে। ইনফ্যাক্ট এগুলোতেও হতে পারে, বাইনোমিয়াল গুলোতে যেমন আমরা লিখতে পারি যে x² + 2mx, এটাও একটা বাইনোমিয়াল হয়ে গেল। আবার x + 3xy + 4, এটা কি তিনটে টার্ম আছে, তার মানে এটা হচ্ছে একটা ট্রাইনোমিয়াল। তারপরে হচ্ছে আরো ট্রাইনোমিয়াল আমরা লিখতে পারি y² + mx + 2xy, এটাও একটা ট্রাইনোমিয়াল। বিভিন্ন রকম আমরা লিখতে পারি। আর পলিনোমিয়ালস মানে এগুলোই পলিনোমিয়ালস এর মধ্যে পড়ছে এরা সবাই, বা এর সাথে আরো যদি কিছু এক্সট্রা টার্মস আমরা অ্যাড করে দিই, সেটাও একটা কাইন্ড অফ এ পলিনোমিয়াল তৈরি করবে। লাইক টার্মস অ্যান্ড আনলাইক টার্মস, ঠিক আছে। তো অ্যালজেব্রিক যে এক্সপ্রেশনস গুলো আছে বা অ্যালজেব্রিক যে টার্মস গুলো আছে, সেখানে লাইক টার্মস মানে কি বলছে না, লাইক টার্মস অ্যাজ এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি অ্যান্ড দে মাস্ট হ্যাভ দ্য সেম ভ্যারিয়েবল, ঠিক আছে, অ্যান্ড সেম পাওয়ার, ঠিক আছে। তাহলে লাইক টার্ম হতে গেলে শর্তটা কি খুব ভালোভাবে বুঝতে হবে। লাইক টার্ম হতে গেলে একটা হচ্ছে সেম ভ্যারিয়েবল থাকতে হবে অ্যান্ড সেম পাওয়ার থাকতে হবে, তবেই আমরা লাইক টার্মস বলবো, ঠিক আছে। তো এই এক্সাম্পলটা দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এখানে 2x আর 7x দিয়েছে, এখানে আমরা দেখছি 2x আর এখানে হচ্ছে 7x। এবার যদি আমরা ভালো করে নোটিস করি, তাহলে মেনটা আইডেন্টিফাইং ফ্যাক্টর হচ্ছে আমাকে এই ভ্যারিয়েবলস গুলো দেখতে হবে। ভ্যারিয়েবল কি দেখতে পাচ্ছি, সেম ভ্যারিয়েবল, দুটোতেই সেম ভ্যারিয়েবল আছে, অ্যান্ড দুটো ভ্যারিয়েবলেরই পাওয়ার কিন্তু সেম আছে, মানে এখানে কিছু নেই, মানে এদের পাওয়ারে কি আছে, এদের পাওয়ার হচ্ছে 1 আছে, ঠিক আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি কি এই দুটো হচ্ছে লাইক টার্মস, 2x আর 7x, এই দুটোই হচ্ছে কি হবে, আমরা বলবো লাইক টার্মস। বাট এখানে যদি আমরা লিখি 2x আর এখানে লিখছি 2x, এর পাওয়ার হচ্ছে 2, দ্যাট ইজ এক্সপোনেন্টে 2 চাপলো। এবার যদি আমরা নোটিস করি, এখানে দেখছি এইখানটায় যে আমাদের অ্যালজেব্রিক টার্মটা আছে, দ্যাট ইজ ভ্যারিয়েবল হচ্ছে x, বাট এখানে ভ্যারিয়েবলটা হয়ে গেল x, এর মাথায় পাওয়ার 2 আছে,
ঠিক আছে, পাওয়ার 2 আছে। দ্যাট মিন্স এদের ভ্যারিয়েবলের এটা তো সেম, দুটোই এক্স আছে, বাট পাওয়ার কিন্তু দুটোতে সেম নেই, একটাতে কিছু নেই মানে পাওয়ার 1 আছে, আর একটাতে হচ্ছে পাওয়ার 2 আছে। তাহলে যেহেতু সেম পাওয়ার নেই এদের মধ্যে, তার জন্য এটা হয়ে যাচ্ছে কি, এরা হয়ে যাচ্ছে আনলাইক টার্মস। এখন আনলাইক আর লাইক টার্মস আরো বিভিন্ন রকমের হতে পারে, আমরা সেগুলোরও কিছু এক্সাম্পলস একটু দেখে নেব। এখন যদি এই গ্রুপটা আমরা কনসিডার করি, তাহলে আমরা কি দেখব, এরা লাইক টার্মস কি আনলাইক টার্মস সেটা বোঝার চেষ্টা করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোএফিসিয়েন্ট 3 আছে, আর বাকি যে ভ্যারিয়েবল টার্মস আছে এক্স আর ওয়াই আছে। এখানে কোএফিসিয়েন্ট 7 আছে, বাট অ্যালজেব্রিক টার্মস যেগুলো আছে ভ্যারিয়েবল, সেগুলো হচ্ছে এক্স আর ওয়াই আছে। ঠিক আছে, বাট এখানে পার্থক্যটা কি না, এখানে এক্স ওয়াই লেখা আছে, এখানে ওয়াই এক্স লেখা আছে। তাহলে এরা কি সেম মানে লাইক টার্ম হবে কি আনলাইক টার্ম হবে, সেটা আমরা ডেফিনেশন থেকেই বুঝতে পারবো। প্রথমত হচ্ছে এই দুটোতে ভ্যারিয়েবল কিন্তু সেমই আছে, তাই না? এটাতেও এক্স আছে ওয়াই আছে, এটাতেও এক্স আছে ওয়াই আছে। আবার দুটোতেই পাওয়ারও সেম আছে, দুটোতেই প্রত্যেকটার পাওয়ার 1 করে আছে। তার মানে এরা হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি লাইক টার্মসই হচ্ছে, দুটোতেই লাইক টার্মসের মধ্যে এরা পড়ছে। এবার অনেকের ডাউট থাকতে পারে যে এখানে তো এক্স ওয়াই লেখা আছে, এখানে ওয়াই এক্স লেখা আছে, তাহলে এখানে লাইক টার্মস কেন বলছি না? এই কারণে বলছি, কারণ যদি আমরা এখানে নোটিস করি একটা জিনিস, দেখো যে 4x3 লিখলাম, আর একটা হচ্ছে 3x4 লিখলাম। অ্যাকচুয়ালি এক্স ইন্টু ওয়াই হয়ে আছে এক্স ওয়াই, আর ওয়াই ইন্টু এক্স হয়ে আছে ওয়াই এক্স, তাই না? তো 4x3 করলে আমরা কি পাই? 4x3 করলে আমি পাচ্ছি 12, আবার 3x4 করলে আমি 12 পাচ্ছি। তার মানে দুটোরই তো ভ্যালু সেমই আসছে, তাই না? তাহলে 4x3 লেখা যা, 3x4 লেখাও সেম। ঠিক তেমনি এখানে এক্স ইন্টু ওয়াই লেখা, দ্যাট ইজ এক্স ওয়াই লেখা যা, আবার ওয়াই ইন্টু এক্স, দ্যাট ইজ ওয়াই এক্স লেখাটাও সেম। তার জন্য আমরা এখানটায় কি বললাম না, এই দুটো হচ্ছে লাইক টার্মসের মধ্যে পড়ছে। আবার এই পেয়ারটাকে যদি আমরা দেখি, তো এখানে যে টার্মসগুলো আছে তাদের মধ্যে কোনগুলো লাইক টার্মস আর কোনগুলো আনলাইক টার্মস সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। প্রথম দুটোতে দেখতে পাচ্ছি কি না, আমরা শুধু ভ্যারিয়েবলস গুলো দেখব। এখানে এম আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এম আছে, আবার এখানে এম স্কোয়ার আছে, এখানে এক্স আছে। ভালো করে যদি আমরা অবজার্ভ করি তাহলে কি বুঝতে পারছি না, এই দুটোতে সেম ভ্যারিয়েবল আছে, তাই না? দুটোতেই এম আছে, মানে এম এর পাওয়ার 1 আছে, আবার দুটোতেই এক্স আছে, এক্স এর পাওয়ার 2 আছে। তার মানে সেম পাওয়ার আর সেম ভ্যারিয়েবল এই দুটোতে আছে। কিন্তু যদি এটাকেও কনসিডার করি, এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে এম এর পাওয়ারটা কিন্তু এদের মতো সেম নেই। এখানে পাওয়ার 1 ছিল, বাট এখানে এম এর পাওয়ার 2 হয়ে গেছে। আবার এখানে এক্স এর পাওয়ারটা 2 ছিল, আবার এখানে এক্স এর পাওয়ারটা 1 হয়ে গেছে। তার মানে এদের সেম পাওয়ার নেই এদের মতো। তার মানে এইটা কিন্তু আনলাইক ভেরিয়েবল হয়ে গেল, এটা আনলাইক টার্ম হয়ে গেল, আর এই দুটো হয়ে গেল কি লাইক টার্মস। এই দুটো লাইক টার্মস আর এইটা হচ্ছে আনলাইক টার্মস। তাহলে এই ক্লাসে আমরা অ্যালজেব্রা, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট এগুলোর ব্যাপারে কনসেপ্টটা শিখলাম এবং অ্যালজেব্রার সাথে আমরা ইন্ট্রোডিউস হলাম। তো পরবর্তী ক্লাসে এবার আমরা অ্যালজেব্রার যে অপারেশন বা অ্যালজেব্রিক অপারেশনস যেগুলো, সেগুলোর ব্যাপারে এবার স্টেপ ওয়াইজ কনসেপ্টটা শিখবো।